আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের অগ্রগতি রোধে অতীতে তার পিতাকে হত্যা করা হয়েছিল। এখনও একটি স্বার্থান্বেষী মহল দেশের অগ্রগতিকে রোধ করতে বিভ্রান্তি ছড়াচ্ছে। তা থেকে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। শনিবার কক্সবাজারে জনসভা ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ফরিদ আহমদ ভুইয়ার ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। কখনো অঝোর বৃষ্টি, কখনো গুড়ি গুড়ি রোদ আর মেঘের লুকোচুরিতে দিনভর কর্মসূচি এবং মানুষের অভিবাদনের স্রোত পেরিয়ে প্রধানমন্ত্রীর চকরিয়ার বিকেলের নির্ধারিত জনসভা গড়ায় রাতের আধারে। তারেক রহমান বলেন, দেশের অগ্রগতি রোধ করতে অতীতে তার পিতাকে হত্যা করা হয়েছিল। এখনও একটি স্বার্থান্বেষী মহল নানা বিভ্রান্তি ছড়াচ্ছে, যা থেকে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। আমাদেরকে আজকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে যে কোনোভাবেই যেন বাংলাদেশে আর গণতন্ত্রকে কেউ হত্যা করতে না পারে, কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আর কেউ ছিনিয়ে নিতে না পারে, কোনোভাবেই যেন আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, সেই স্বাধীনতা কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সরকারের নেয়া নানা পদক্ষেপের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন যারা সিগারেট ও মদের ট্যাক্স বাড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ করছে, তারা অতীতেও নানা টিকিট বিক্রির নামে জনগণকে বিভ্রান্ত করেছিল। যারা মদের উপরে ট্যাক্স বাড়ানোর প্রতিবাদ জানায়, সিগারেটের উপরে ট্যাক্স বাড়ানোর প্রতিবাদ জানায়, তারা কি জনগণের জন্য রাজনীতি করে? জনগণের জন্য রাজনীতি করে না। আমরা নির্বাচনের আগেও দেখেছি, এরা গিয়ে জনগণের কাছে বিভিন্ন টিকিট বিক্রি করত। শুনেছেন না, দেখেছিলেন না? এর আগে প্রধানমন্ত্রী কক্সবাজারের নবগঠিত উপজেলা মাতামুহুরীর ভিত্তিপ্রস্তর এবং পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। পেকুয়ায় জুলাই গণ অভ্যুত্থানে কক্সবাজারের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করেন তারেক রহমান। ডুলা হাজরা সাফারি পার্ক সংলগ্ন মালুমঘাট সংরক্ষিত বনে সরকারের নেওয়া 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সরকার প্রধান। বৃষ্টির স্নিগ্ধতা নিয়ে শুরু হওয়া জ্যৈষ্ঠের মেঘঘন সকালে আকাশপথে সমুদ্র সফেন কক্সবাজারে নেমে পিয়ামখালী ইউনিয়নের পাতলিখালের পুনঃখনন কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনের গতিকে বন্ধ করতে চায় বিরোধী পক্ষ। তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। প্রায় 47 বছর পর পিতার খনন করা খাল পুনর্খনন করেন পুত্র তারেক রহমান। বললেন, নির্বাচনী ইশতেহারে ঘোষিত জনমানুষের জন্য নেওয়া যেসব কর্মসূচি, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে তার সরকার বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রেখেছে এবং তিনি বলেছেন, সরকার চায় জনগণ এবং দেশের উন্নয়ন, তাই বিরোধী দলের কথায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, চকরিয়া, কক্সবাজার। দীর্ঘদিন সরকারকে সুযোগ দেওয়া হবে না হুঁশিয়ারি উচ্চারণ করে বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এই সুযোগ খুবই সীমিত। আর ভুয়া ফটোকার্ডকে ভিত্তি করে বাজেটে মাদকের দাম বৃদ্ধি নিয়ে বিরোধী দলকে দায়ী করে প্রধানমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। সমালোচনা করেন সীমান্ত হত্যা এবং পুশিং নিয়েও। শনিবার চট্টগ্রামে 11 দলীয় ঐক্যের সমাবেশ থেকে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দুরির পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ঘিরে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দান ছিল কানায় কানায় পরিপূর্ণ। সমাবেশে বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন। বাজেটের প্রতিবাদে বিরোধী দলের মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা। গণভোটের রায় না মানলে কঠোর কর্মসূচির ইঙ্গিত দেন তিনি। ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। প্রধানমন্ত্রীর এই পদটা রাষ্ট্রীয় পদ, তার মুখ দিয়ে যদি অনবরত এই সমস্ত ভুলভাল কথা বের হতে থাকে, বাংলাদেশ লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। 70 ভাগ মানুষের রায়কে আপনারা অপমান অগ্রাহ্য করছেন।
জনগণ বসে বসে আঙ্গুল চুষবে না। রায় দিয়েছে জনগণ, মানতে হবে সরকারকে। সীমান্তে বিএসএফ এর পুশিন ও হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের অবস্থানেরও সমালোচনা করেন জামাত আমির। সীমান্তে কি হচ্ছে আপনারা জানেন। আমরা নোটিশ দিয়েছি এই বিষয়ে আলোচনা করার জন্য। আমাদের নোটিশ নিয়ে টাল বাহনা করা হচ্ছে। কারে খুশি করতে চান? কার হয়ে দেশ পরিচালনা করতে চান? যদি বাংলাদেশের জনগণের সরকার হয়ে থাকে তাহলে এই ধরনের ইস্যু সংসদে আলোচনা করতে দিতে হবে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আমরা দীর্ঘকাল বসে বসে আপনাদেরকে এই সুযোগ দেব না। সুযোগের সময় খুবই সীমিত, সময় ফুরিয়ে আসছে। এই সময়ের ভিতরে যদি পরিবর্তন হয়ে যান আপনাদেরকে অভিনন্দন জানাবো। যদি পরিবর্তন না হন তাহলে আপনাদেরকে আপনাদের পরিণতি গুনার জন্য প্রস্তুত থাকতে হবে। এদিকে প্রস্তাবিত বাজেটকে অবাস্তব আখ্যা দেন 11 দলের শীর্ষ নেতারা। লুটপাটের রাস্তা বন্ধ করেন নাই, ব্যাংক দখল বন্ধ করেন নাই, ফলে আমরা জানি না এই বাজেটের কত টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে, কত টাকা আপনার দলের নেতা কর্মীর পকেটে যাবে। আপনি একটা বাজেট দিয়েছেন যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। আমরা সবিনয় অনুরোধ করব, বিভ্রান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করবার শেখ হাসিনার রাজনীতি করবেন না। জুলাই অভ্যুত্থান এবং গণভোটের রায়ের ভিত্তিতে দেশ চালানোর দাবি জানিয়ে সমাবেশের বক্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেন। এনটিভি নিউজ ডেস্ক। বিনিয়োগের স্বার্থে দেশকে স্থিতিশীল রাখতে চায় সরকার, একথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিনিয়োগের মূলধন জোগাতে প্রথা ভাঙার পরিকল্পনা রয়েছে। আর্থিক খাতে নিয়োগ প্রাধান্য দেওয়া হয়েছে পেশাদারিত্বকে। রাজধানীতে বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক এই সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজ করতে আর্থিক খাতের সংস্কারকে গুরুত্ব দিচ্ছে সরকার। নজরানা চৌধুরীর রিপোর্ট। 18 কোটি জনগোষ্ঠীর বাজার, সস্তা শ্রম, সহজ বিনিয়োগ পরিস্থিতির বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এক সম্মেলনের আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত রোডম্যাপ ফর ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোমেসি সম্মেলন 2026-এ ঢাকাস্থ বিভিন্ন দূতাবাস, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ীরা যোগ দেন। বিনিয়োগকারীদের অর্থের সংস্থান নিয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রথাগত অর্থ সংস্থানের পদ্ধতির বাইরে যাওয়ার পরিকল্পনা তার সরকার করছে। সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানে সরকারের অর্থায়ন করা উচিত নয়। তাদের অর্থের সংস্থান তাদেরকেই করতে হবে। আমরা আর্থিক খাতের সংস্কারে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে নতুন লোক বসিয়েছি। তারা সবাই পেশাদার, রাজনৈতিক নিয়োগ নয়। কিন্তু আমরা আবারও বলছি, কোনো রাজনৈতিক নিয়োগ নয়। আর্থিক খাতে অন্য প্রতিষ্ঠানেও কোনো রাজনৈতিক নিয়োগ দেওয়া হবে না। আয়োজক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, বর্তমান সরকার ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজীকরণের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, যে কারণে আর্থিক খাতের প্রয়োজনীয় সংস্কারের কাজে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। বিনিয়োগের চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করতে প্রধানমন্ত্রী স্থিতিশীলতা ও সংস্কারের দিকে দৃষ্টি দিয়েছেন। আমাদের সরকার ব্যবসা সহজীকরণের জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার করছে। আমরা ব্যবসায়ীদের শুধুমাত্র করদাতা হিসেবে দেখি না, তারা আমাদের অংশীদার। আমরা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সর্বোত্তম বিনিয়োগের স্থান হিসেবে পরিণত করতে চাই। উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকার অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিকভাবে একটি ধ্বংসপ্রাপ্ত দেশ পেয়েছে বলে জানান সম্মেলনে যোগ দেয়া এলজিআরডি মন্ত্রী ও ক্ষমতাসীন দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে তারা বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে নিয়ে আসার লক্ষ্য স্থির করেছেন বলেও উল্লেখ করেন তিনি। আমরা বিনিয়োগকারীদের জন্য একটি প্রতিযোগিতামূলক, স্থিতিশীল, নৈতিক ও সর্বোপরি জনবান্ধব বাংলাদেশ উপহার দিতে চাই। কথা দিচ্ছি, আপনারা হতাশ হবেন না। আন্তর্জাতিকভাবে ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখার ফলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে স্বস্তি বোধ করবেন বলেও আশ্বস্ত করেন সরকারের নীতি নির্ধারকগণ।
নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। লাইসেন্স বাতিলের পর রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতাল বন্ধ রয়েছে বহির্বিভাগের সকল চিকিৎসা কার্যক্রম। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 200-এর বেশি রোগী। এদিকে আদ্দিন হাসপাতালে এসে চিকিৎসা নিতে না পারায় কামাল মিয়া নামের এক কিডনি রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আর লাইসেন্স বাতিলের বিরুদ্ধে রোববার আপিল করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আবির আহমেদের রিপোর্ট। যে হাসপাতাল প্রতিদিন রোগীদের ভিড় আর কোলাহলে মুখর থাকত, সেটি গেল 2 দিন ধরে অনেকটাই নীরব। বন্ধ বহির্বিভাগ, জরুরি বিভাগ ও কনসালটেন্সি। কিন্তু এই তথ্য অনেকেই জানেন না, তাই সেবা নিতে এসে ফিরে যেতে হচ্ছে স্বজনদের। আমি অন্য সব হাসপাতালে যাব না, গেলে তো আমি ফার্স্টই যেতাম। তাদের কারণে হয়েছে, তাদের বিচার হোক। পুরো হসপিটাল বন্ধ করে আমাদের ভোগান্তিতে ফেলার দরকার কি? এই টাইমে বন্ধ বুঝলাম না। আমি এখন রুগী নিয়ে কোথায় যাব? দেখা যায় যে নিউরোসায়েন্স হসপিটালে গেছিলাম, ঢাকা মেডিকেলে গেছি, ওনাদের আইসিইউ ক্রাইসিস, পরে আমরা এখানে নিয়ে আসছি। নবজাতক মৃত্যুতে অবহেলার দায়ে বাতিল হয়েছে লাইসেন্স, সুযোগ নেই সেবা দেয়ারও। তাই রোগীদের ফেরত দিতে হচ্ছে আদ্দিন হাসপাতালের কর্তৃপক্ষকে। বিবেচনা করে পুনরায় যেন সরকার আমাদেরকে সেই রোগীদের সেবা করার জন্য আবার পুনরায় যেন সিদ্ধান্ত দেয়। শুক্রবার জানানো হয় আদ্দিন হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে 243 জন রোগী ভর্তি ছিলেন। এই রোগীদের মধ্যে কতজন হাসপাতাল ছেড়েছেন এর সঠিক সংখ্যা জানাতে পারেনি কর্তৃপক্ষ। এদিকে আদ্দিন হাসপাতালে এসে চিকিৎসা নিতে না পারায় কামাল মিয়া নামের একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। 6টা বাচ্চা মারা গেছে, এইটার ইস্যু ধরে আজকে আমার হাজবেন্ড মারা গেল। আজকে ডায়ালিসিস নিতে পারলাম না বলে এই শ্বাসকষ্টটা আমি মানে ব্যাকআপ দেওয়ার জন্য আমি গেছিলাম, কিন্তু হাসপাতালে সকালেও আমি গেছি যে আমাকে একটা শিডিউল অন্ততপক্ষে দেন, আমি পেশেন্টটাকে সেভ করার চেষ্টা করি। তো এটা 6টা বাচ্চার জন্য আজকে আরো 2টা বাচ্চা এতিম হয়ে গেল। লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার আপিল করবে আদ্দিন হাসপাতাল। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেছেন, আদ্দিন হাসপাতাল পক্ষ লাইসেন্স বাতিল না করতে কোটি কোটি টাকার প্রলোভন দেখিয়েছে। অথচ জামাতের কিছু নেতা এই হাসপাতালটির পক্ষে সাফাই গাইছেন বলেও আফসোস করেন তিনি। মন্ত্রী বলেন, পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা দেওয়া হবে, যেখানে প্রতিটা ঘরে ঘরে সরকারের লোক যাবে। শনিবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নিজ তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের 2 শতাধিক দরিদ্র ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই যে আদ্দিন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে, আল্লাহর রহমতে আপনাদের দোয়া কোনো টাকার প্রতি লোভ হয় নাই। আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন আমি আপনাকে পূর্ণ সমর্থন দিয়েছি। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি। আর জামাতের লোকেরা বলে যে এটা নাকি বেইনসাফ হয়েছে, মানে ও বেটাও জামাত করে। হ্যাঁ, মানুষকে ভুগা দেয়, কয়েকটা টাকা না কম নিয়ে ভুগা দেয়, 6টা বাচ্চাকে মেরে ফেলেছে। ওরা এখন ওনার পক্ষে কথা বলে। গুম ও অপহরণের নাটক সাজানোর পাশাপাশি ছাত্র শিবিরের বিরুদ্ধে সেসব ভুক্তভোগীদের অবমাননার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার রাত 9:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে টিএসসি হয়ে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্র শিবির ও জামাতে ইসলামের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, ছাত্র শিবির গুমের নাটকের পাশাপাশি অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ করছে। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, ছাত্র শিবির সহনশীলতার রাজনীতির কথা বলে দখলের রাজনীতি শুরু করেছে। এ সময় তিনি বলেন, শিবিরের সদস্য ধর্ষক জিশানের বিচার করতে হবে। আপনারা যদি ইসলামের নামে রাজনীতি করে থাকেন, যদি জাকাতের অর্থই আপনারা রাজনীতিভাবে আপনাদের প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করে থাকেন, আপনারা সেটি স্বীকার করার মানসিকতা রাখেন না। আপনারা কি ধরনের ইসলাম সেটি আমরা বুঝতে পারি। সেজন্য আগামীতে আর কখনো এ ধরনের অপকরণের মাধ্যমে এবং কোনো মিথ্যা নোংরা প্রপাগান্ডা যদি ছড়ায়, আমরা তার সমুচিত জবাব দেব। নিজ ক্যাম্পাসে ও বিশ্ববিদ্যালয়ের বাসে জুনিয়র এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তাৎক্ষণিক সিদ্ধান্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
পাশাপাশি তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর ABM আজিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অভিযুক্ত শিক্ষার্থী মোহাম্মদ হাসানুর রহমান নৃবিজ্ঞান বিভাগের 50তম ব্যাচ ও নবাব সলিমুল্লাহ হলের শিক্ষার্থী। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত শিক্ষার্থী ওই ছাত্রীর শরীর স্পর্শ করে এবং লুকিয়ে তার ছবিও তোলে। ভুক্তভোগী ছাত্রী অভিযুক্তের কাছ থেকে প্রমাণস্বরূপ মোবাইল ফোনটি নিয়ে নেন। এক পর্যায়ে হাসানুর জোরপূর্বক ফোন কেড়ে নিয়ে বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। তবে বাসে উপস্থিত অন্য শিক্ষার্থীরা তাকে ধাওয়া করে আটকে ফেলেন এবং ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে প্রক্টরাল বডির কাছে সুপর্দ করেন। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় BSF এর গুলিতে নিহত মোহাম্মদ মুজিবুর রহমানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার রাত 8টায় আইনি প্রক্রিয়া শেষে BSF এর পক্ষে 199 BSF ব্যাটালিয়ন কমান্ডার দেবাশিস বর্ম ও বিজিবির পক্ষে আমতলা BOPর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল খায়ের লাশ হস্তান্তরে উপস্থিত ছিলেন। শুক্রবার সন্ধ্যায় দত্তগ্রাম সীমান্ত দিয়ে মনু নদী পাড়ি দিয়ে মুজিবুর ভারতীয় সীমানায় চলে গেলে BSF সদস্যরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শেষ হয়েছে রুচি বিউটিগ্রাম সিজন 7 আসর, যেখানে দেশের নানা প্রান্তের তরুণ ক্রিয়েটররা নিজেদের লেন্স ও ভাষায় তুলে ধরেন বাংলাদেশকে। গেল বছর জানুয়ারিতে শুরু হওয়া এই সিজনে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন প্রান্তের কন্টেন্ট ক্রিয়েটররা। চূড়ান্তভাবে নির্বাচিত হয় 52টি ছবি, 18টি ভিডিও ও 25 গল্প। জানিয়ে গেল 3 দিন ধরে ধানমন্ডির গ্যালারি চিত্রকে আয়োজন করা হয় প্রদর্শনী। শনিবার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর CEO মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম, হেড অফ মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ সহ অনেকে। বক্তারা বলেন, এই উদ্যোগ দেশের সৃজনশীল চর্চাকে আরও সমৃদ্ধ করবে। সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হয়েছে খুরুশ স্কুল প্রবাসী কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, আব্দুল হাকিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মক্কা প্রবাসী ফোরামের সভাপতি MA মান্নান। প্রধান বক্তা ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা হাফেজ নুরুল আফসান নুরি। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারুল হক, মোহাম্মদ রাশেদ, শাহাবুদ্দিন, হুমায়ুন আহমেদ, ফরিদ মিয়া ও সানাউল্লাহ সহ সমিতির অন্য নেতৃবৃন্দ। হাওয়া ছবি খ্যাত পরিচালক মিসবাউর রহমান সুমন পরিচালিত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র রোইদ দেশের গণ্ডি ছাড়িয়ে প্রদর্শিত হচ্ছে অস্ট্রেলিয়ার 6টি শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে। এদিকে শনিবার সন্ধ্যায় দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট শিল্পী ও গণ্যমান্য অতিথিদের সম্মানে রোইদের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয় স্টার সিনেপ্লেক্সের উত্তরা সেন্টার পয়েন্টে। উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত, সারা জাকের, আফজাল হোসেন, মামুনুর রশিদ, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, সংসদ সদস্য রুমিন ফারহানা। বঙ্গের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মুস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত এবং আহসাবুল ইয়ামিন রিয়াদ সহ অনেকে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbb.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।